রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমার সঙ্গে এই পর্বে অতিথি হয়েছেন একজন তাগড়া কবি, তার নতুন কবিতার বই, প্রথম কবিতার বই তামাদি আমার হাতে। আমাদের সাথে আছেন নাসিফ আমিন। নাসিফ, কেমন আছেন? আছি ভালো। এতদিন পরে কেন এই বই? সংগ্রহ কামিতা আছে আর কি। সংগ্রহ কামিতা, প্রবণতা না কামিতা, সেই তো ওই জায়গা থেকেই আর কি আমি এই লেখাগুলোকে একটা দূর থেকে দেখতে চেয়েছিলাম, ওই অর্থেই আমি একটু দেরি করেই বের করেছি আর কি। তবু শনিবার আসে, তবু অশনির হৃদয় কি দারুণ মৃত্যু ভালোবেসে মরে যায় প্রতি রাতে, যে লাশ নিরুপায় ঘরে ফেরে তাকে কি কেউ ভালোবাসে কখনো? যে মরে তাকে মেরে ফেলে রাখা যায়, তাকে শুধু হৃদয়ে কখনো কেউ দাফন করে নাই। তাই শনিবার আসে, তাই অশনি হৃদয় কি দারুণ মৃত্যু ভালোবেসে ফের মরে যায়। আসিফ, এই বইয়ের নাম তামাদি কেন? তামাদি হলো আমরা একটা আদালতিক একটা শব্দ হিসেবে ব্যবহৃত হয়। তামাদি হয়ে যাওয়া, কোনো কিছু মানে কোনো নাই হয়ে যাওয়া, নাই হয়ে যাওয়া। হ্যাঁ, ওই অর্থে আমার যেগুলো যেহেতু আমার অনেক আগের কিছু অল্প কিছু রিসেন্ট লেখা আছে, তো আমি লেখাগুলোকে এক ধরনের তামাদি ঘোষণা করছি একরকম প্রকাশের সময় মানে এটা প্রকাশ হয়ে তামাদি আর। আচ্ছা, আমাদের নাসিফ আমিন কবি, মনে প্রাণে কবি, এবং দীর্ঘদিন ধরে আসলে তিনি লিখছেন, কিন্তু চিত্রনাট্যকার হিসেবে তিনি একটু বেশি খ্যাতি পেয়ে গেছেন। সমস্যা হলো সেই খ্যাতি তাকে এই বই করতে বোধহয় একটু বেশি দেরি করায় দিল ব্যস্ততার কারণে। নাসিফ, তামাদি শব্দটা যেহেতু আদালতের শব্দ আপনি বললেন, তামাদি মানে নাই হয়ে যাওয়া, কিন্তু নিজের কবিতাকে তামাদি ঘোষণাটা কেন করছেন আপনি? মানে এই কবিতা তো ভালো কবিতা, এই কবিতা তো বহুবার পঠিত হবে। তো আমার অনেকবারই এই বই করার অনেক আলাপ এসেছিল। মানে আমার যে প্রকাশক বন্ধু কবি তামিম, সে অনেকবার বলেছিল, কিন্তু আমি প্রত্যেকবার তানিম কবির, হ্যাঁ, যেটা হয়েছে আমি প্রত্যেকবারই যখন আমার লেখাগুলো নিয়ে বসি তখন আমার এক ধরনের অ্যাংজাইটি হয় আর কি। মনে হয় যে প্রকাশ করতে এটাকে আসলেই ঠিকঠাক হলো কিনা। লেখা বিষয়টা আমার জন্য খুবই পার্সোনাল, খুবই থেরাপিউটিক বিষয়। তো মনে হয় আমি ল্যাংটা হয়ে যাচ্ছি আর কি মানুষের সামনে। সো এই ল্যাংটা হতে এক ধরনের অস্বস্তি বোধ করতাম বলেই হয়তো এখন আর ল্যাংটা হতে অত অস্বস্তি বোধ করছি না, অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, বয়স হয়েছে তো। আসিফ, আপনার যে বেড়ে ওঠা বা ছেলেবেলা, সেইটার কতখানি অভিক্ষেপ আপনার কবিতায় পড়েছে বলে আপনি মনে করেন, বা আপনার গড়ে ওঠায় পড়েছে? আমি আমার প্রত্যেকটা লেখার অনুষঙ্গর মধ্যে আমার অতীত ফিরে দেখা, আমার মধ্যে একটা এক ধরনের রেট্রোস্পেকশনের বিষয় আছে। ফলে আমি মনে করি আমার বেড়ে ওঠার মধ্যে এক ধরনের বৈচিত্র্য ছিল, সমুদ্রের পাড়ে বেড়ে ওঠা আমার। তো আমি যা কিছুই সামনে দেখি তা আসলে পেছনের প্রতিচ্ছবির মতো করে দেখি আর কি। তো ফলে আমার লেখার মধ্যে আমার শৈশব, আমার কৈশোর, এগুলো খুব আছে বলে মনে হয় আর কি। কিন্তু আপনার লেখার মধ্যে তো আমি নাগরিক জীবনও দেখি, এবং প্রেমও দেখি, সম্পর্ক দেখি, এগুলোও তো আছে। হ্যাঁ, এগুলোও আছে। তো সেগুলা কালে কালে সেগুলার এক ধরনের আমার হয়তো একটা এলিমেন্ট হয়তো পেছন থেকে নেওয়া হয়, কিন্তু সেটাকে আবার সমসাময়িক করে নেয়া, এটা এক ধরনের প্রবণতা হয়তো আমার মধ্যে, আমি যখন নিজেকে দূর থেকে দেখি সেমন দেখতে পাই। এটা অনেকটা যে একটা পার্টিকুলার ঘটনাকে একটা ইউনিভার্সাল স্পেস থেকে দেখা আর কি, পার্টিকুলারকে ইউনিভার্সালিটির মধ্যে ধারণ করা। বাহ, এই যে কবিতার সাথে তো দীর্ঘ সময় ধরে আছে আমাদের এই নানা কাব্য যাপনে, কবিতার বিষয়ক ঝগড়ায়, আড্ডায় আপনি আছেন। কবিতা আপনার কাছ থেকে কি কি নেয় আর কি কি দেয় নাসিফ? আমার মনে হয় কবিতা যে লেখে, কবিতা তাকেই সবচেয়ে বেশি পড়ায় আর কি। তো আমি এক ধরনের দগ্ধতার যাপনের মধ্য দিয়েই থাকি, এবং এটা আমার মনে হয় এটাই মানে জীবনের অনুষঙ্গ আর কি। মানে আপনি তো চিত্রনাট্য লেখেন, মানে এমন কি হয়েছে যে চিত্রনাট্য লিখতে লিখতে আপনি কোন একটা কবিতা লিখেছেন, কিংবা কোন একটা কবিতা লিখতে লিখতে নতুন কোন চিত্রনাট্যের আইডিয়া নিয়ে আপনি কাজ করেন? একেবারে আমার চিত্রনাট্য লেখার ক্ষেত্রে আমার যে দৃশ্যকল্পগুলো, এটা সবসময় আমার কবিতার যে দৃশ্যকল্প ভাবনা, সেটা দিয়েই, যেমন রিসেন্ট আমার লেখা রিক্সা গার্ল বেরিয়েছে, এটা একটা খুবই সহজ
কিশোর কিশোরীদের অমিতাভ উপর রেজা চৌধুরীর পরিচালনায় হ্যাঁ রিক্সা গার্ল। তো সেখানেও আমি যেটা ওটার যে একটা এক ধরনের কিশোরী মনের একটা ওটাকে আমি যত বেশি কাব্যিক দৃশ্যায়নের মধ্য দিয়ে সেটাকে উপস্থাপন করা যায় সেটার চেষ্টা করেছি। আমার লেখা চিত্রনাট্যগুলোর মধ্যে দৃশ্যকল্প ভাবনায় আমার যে কবি ভাবনা বা কবি সত্তা সেটা সবসময় হাজির থাকে বলে আমার মনে হয় আর কি। বেশিরভাগ কবি ঝোঁকের বশে কবিতা লেখেন বা লিখতে অভ্যস্ত, তারা বলেন তা নাজিল হয়। আপনার কবিতা কি নাজিল হয় না সচেতন প্রয়াসও থাকে? আমি এই সচেতন আর অচেতনের একটা গোধূলি অঞ্চলের মধ্য দিয়ে লিখি আর কি। আমার লেখকতার বিষয়টা এটা আমার একরকমভাবে বলতে গেলে এটা একটা অভিমন্যু দশার মতো আর কি। এই যে লেখকতার যে চক্রব্যূহ এটার মধ্যে আমি চাইতে বা না চাইতে ঢুকে পড়ছি, কিন্তু এটা থেকে বের হওয়ার কৌশল আমি আর জানি না, তাই লিখি আর কি। মানে আবিষ্কার করার জন্য লেখেন, কৌশলটা আবিষ্কার করার জন্য তো হয়তো লেখেন। হয়তো হতে পারে। আমি আপনার কবিতা কালকে রাতে অনলাইনে অনেকক্ষণ ঘেটে ঘেটে আমি পড়লাম। আমার যেটা মনে হয়েছে যে প্রেম, যৌনতা, এই ব্যাপারগুলো আপনার কবিতার আত্মা জুড়ে আছে একেবারে। এবং কবিতা, প্রেম ও যৌনতাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা বা অনুভব করেন? আমার কাছে দিন শেষে সবই সম্পর্ক, সেটা কখনো যৌন কখনো অযৌন হিসেবে প্রকাশ পায়, এবং এই সম্পর্ক যে মুহূর্তগুলো সেটাই আমাকে শব্দ দেয়, দৃশ্য দেয়। আমার কাছে তো এই যাপনের অনুষঙ্গ হিসেবে সম্পর্ক একটা অবধারিত ঘটনা, তো ফলে এটা অগ্রাহ্য করার সক্ষমতা আমার নাই আর কি। এই জন্যই এইগুলো ফিরে ফিরে আসে আর। এখনো নারীদের পটাতে কবিতা ব্যবহার করেন? আচ্ছা, নারীদের পটাতে করি না, মানে নারী হয়ে কবিতা লেখার চেষ্টা করি। মানে রাধা না হলে তো আর কবিতা লেখার উপায় নাই। উপায় নাই, হ্যাঁ। গ্রেট। মানে আপনার কবিতা জীবনে আপনার আগে যারা কবিতা লিখেছেন তাদের মধ্যে কাদের প্রভাব সবচেয়ে বেশি বলে আপনি মনে করেন? আচ্ছা, বা অনুপ্রাণিত আমি খুবই অনুপ্রাণিত হই উৎপল কুমার বসু আর ব্রাত্য রাইসু আমাকে খুবই অনুপ্রাণিত করেছেন আমার ছোট বয়সে। আমি যখন কক্সবাজারে তখন একটা এরকম 90 দশকের একটা সংকলন পড়েছিলাম, ওখানের মধ্যে রাইসু ভাইয়ের একটা কবিতা আছে, কুহু কি কোকিলে ডাকিলোরে সই, আমি যাই কোলগোত্র বান্ধব ছাড়িয়া, যাই কদম্বেরও ডাল বড় আহ্বানিছে, প্রাণসখী রহিতে পারি না ঘরে সহিতে পারি না, কি অঙ্গ জড় জড় এ তনুতে জীব যাইব যমুনা যমুনা। তো এই গীতিময়তা, আবার এক ধরনের শ্লেষ, এক ধরনের বিদ্রোহ, এক ধরনের সূক্ষ্ম বুদ্ধিবাদ, এক ধরনের হৃদয়বাদ, সব কিছুর যে সংশ্লেষ, এটা আমাকে ভালোভাবে ইন্সপায়ার করেছে বলতে পারবে। আর উৎপল কুমার বসু আমাকে খুবই, এখনো আছে না, আমি যখন থেকে কবিতা পড়ে আসছি উৎপল কুমার বসু আমাকে সবসময় প্রাণিত করে আর কি। দারুণ। আপনি এই সময়ে যারা লিখছেন, আপনার বন্ধু বান্ধব, আপনার আশপাশে একটু সিনিয়র একটু জুনিয়র, তাদের মধ্যে কাউকে আপনি ঈর্ষা করেন? ঈর্ষা বিষয়টা আমার মধ্যে খুব একটা নাই, ওই অর্থে আমি ভালোবাসার মানুষ আর কি। আমি ভালোবাসেন তো? ভালো সবসময় বাসতে থাকি আমি। হ্যাঁ, তবে আমি এমনি যাদের ভালোবাসা তাদের কথা বলতে পারি, সেটা ঈশ্বরীয় ভালোবাসা হতে পারে হয়তো। বলেন। হ্যাঁ, সেটা আছে, মজনু শাহ আছে, মজনু শাহর কবিতা আমি পছন্দ করি। তারপরে আমার সমসাময়িক আপনার লেখা আছে, তানিমের লেখা আছে, জহর সেন মজুমদারের আমি খুব ভক্ত, উনি দারুণ। আমি নিশ্চিত এই তালিকা শুরু করলে এটা দীর্ঘ হয়ে যাবে। হ্যাঁ, নাসিব, আপনার কণ্ঠে আপনি খুবই সুন্দর পড়েন, আমরা নানা সময় আপনার পাঠ শুনেছি। আপনার কণ্ঠে কি আপনার বইয়ের আপনার সবচেয়ে প্রিয় কবিতাটা আমরা শুনতে পারি? আচ্ছা, ঠিক আছে, বেশি পক্ষপাত করেন না। হ্যাঁ, সবচেয়ে প্রিয় কবিতাটাই পড়েন। আচ্ছা, সবচেয়ে প্রিয় কবিতা কিনা জানি, আমি জাস্ট র্যান্ডম যেটা খুললাম সেটাই পড়ি। কবিতাটার নাম হলো ঠিকানাগুলি। ঠিকানাগুলি পড়ে আছে প্রাপকহীন নির্জনতায়, আছে সুদূরতা, যথেষ্ট সুদূরতা, কিংবা অতীত চারিতার মতো একটা ম্লান শীতকাল। দীর্ঘ পথে একলা হেঁটে এসে সমস্ত কুহক আর কুয়াশা ভর্তি ব্রিফকেস রেখে দিয়ে গেছে একটা পোড়াবাড়ির অন্ধকার কামরায়। বিদীর্ণ করার আক্রোশে পৃথিবীতে ঢিল ছোড়ার প্রচলন আছে অতর্কিত ঝড়ো হাওয়া কিংবা অনভিপ্রেত কাকতাল। জানালার কাচ ভাঙা বাস্তবতায়
আলোর গমনাগমন নিয়ে সমস্ত বিজ্ঞান আজও হৃদয় অন্ধকার করে রেখেছে। কোথাও কোনো আলোকপাত নাই, উৎপাত নাই, শুধুমাত্র স্মৃতির ব্যুৎপত্তি বিষয়ক হৃদ কৈবল্য আছে। স্থবির সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আমরা বিগত গ্রীষ্মের ঘূর্ণনরত ফ্যানের ঘর ঘর আওয়াজের কথা মনে করি আর কড়িকাঠের ভেতর জমা ভস্যের বেদনা থেকে ওম নেই। নিয়মিত যে পথে হেঁটে আসি সরাসরি নিজের ভেতর, সেই পথের মাঝপথে হঠাৎ বৃষ্টি এলে নির্বিবাদে ভিজে যায়। কোনো ছাতা বা ছত্রছায়ার আকাঙ্ক্ষা করি না। ঠিকানাগুলি পড়ে থাকে প্রেরকহীন খালি খামে। রাত গভীর হলে আমাদের চোখ গড়িয়ে কান্না নামে, অথচ আমরা কাঁদি না। বাহ বাহ, আমি নিশ্চিত আমাদের এই অনুষ্ঠানটা যারা দেখছেন পাঠকরা তামাদি সংগ্রহ করবেন নাসিফ আমিনের। এটা বৈতরণী প্রকাশ করেছে, 451 নম্বর স্টল। এই যে মার্কেটিং। হ্যাঁ, হ্যাঁ। আমি বিজ্ঞাপনের জগৎ। নাসিফ, হ্যাঁ। আমরা এই আয়োজনটা শেষ করি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে। আপনার কাছে টাইম মেশিন আছে, আচ্ছা। আপনি অতীতের ভবিষ্যতের যে কোনো সময় আপনি যেতে পারবেন, এবং অতিথি বলি কারণ আমরা আপনার প্রিয় কোনো লেখকের সাথে আপনি আড্ডা দিতে পারবেন, এবং তার সাথে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে আলাপ করতে পারবেন। আচ্ছা, আপনি কোন সময়ে ফিরে যাবেন, কোন লেখকের কাছে যাবেন, কি নিয়ে আড্ডা দিবেন? আমি উৎপল কুমার বসুর কাছে হয়তো ফিরে যেতে চাই। উৎপল কুমার বসুর কবিতা আমি গানও করেছি। তার সাথে আমি তার যে কবিতার মিউজিক্যালিটি নিয়ে কথা বলবেন? হ্যাঁ, কথা বলবো। এই যে ওনার যে খণ্ড জীবনের বৈচিত্র্য, এটা উনি যেভাবে খুবই সহজাতভাবে খুবই ছোট বাক্যের মধ্যে নিয়ে আসেন, এইটা আমি ওনার সাথে আলাপ করে দীর্ঘ আলাপ দিয়ে ছোট অনুভূতি কিভাবে ধরা যায় সেটার চেষ্টা করব। দারুণ। আমরা যাচ্ছি কবি নাসিফ আমিনের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডে। এই রাউন্ডের প্রথম শব্দ আপনার জন্য চাঁদ। চন্দ্রগ্রস্ত। নদী। বহমানতা। অনেক অনুচ্চারিত পাখি ডাকের মধ্যেও কিছু পাখি সবসময় উড়ে বেড়ায়। বাহ। গাছ। ছায়া। হাসি। হাসি মনে করি। কান্না। কাঁদি। বই। বই আমার নিত্যসঙ্গী। রাত। একান্ত হওয়ার সময়। সকাল। কাতরতার সময়। বৃষ্টি। ভেজায়। স্বপ্ন। থাকি। আলো। স্তব্ধ হয়ে যায়। আলোতে স্তব্ধ হয়ে যান। ছায়া। শান্ত হয়ে আসি। প্রেম। ডুবে থাকি। বিরহ। বিরহে রহি। পাহাড়। পাহাড় থেকে সমুদ্র দেখতে চাই। সমুদ্র। আমি হাওয়া পছন্দ করি, সমুদ্রের হাওয়া আমার খুব ভালো লাগে। তারা। থাকে সবসময়। ফুল। নির্ভুল। বাতাস। প্রাণিত রাখে। আগুন। আগুন ভালোবাসি। মেঘ। কালিদাসের লগে দেখতে। রোদ। উচ্ছ্বসিত করে। ছাতা। আকাঙ্ক্ষা করি না। ঘড়ি। সময় আবিষ্কারক। দরজা। খোলা রাখি। জানালা। খোলা রাখি। গান। ভালোবাসি। কবিতা। থাকি। শহর। শহর আমাকে এখনো নিস্তব্ধ করে। গ্রাম। স্বপ্ন দেখি। রাস্তা। হাঁটি। আকাশ। থাকি। মাটি। থাকি না। শিশু। ফিরে যেতে চাই। পিতৃত্ব। চাই না। গল্প। গল্প লিখতে চাই। সত্য। পছন্দ করি। অপছন্দ করি। অসত্য। যৌনতা। থাকি। যা বলতে চান জোরে সবাইকে। মনে এসো। নাসিফ আমিন। নাসিফ আমিন একটা বিভ্রাট। একটি বিভ্রাট নাসিফ আমিনের সাথে আমরা কথা বলছিলাম কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। তার নতুন বই তামাদ এসেছে বৈতরণী থেকে। সবাইকে কিনবার তো নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো আমরা। দেখা হচ্ছে অন্য কোনো লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।